আসসালামু আলাইকুম। আমি রিতা ফারজানা, শিক্ষিকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাসায় ভালোভাবে পড়াশোনা করছো এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 7 বাংলাদেশের জলবায়ু এই অধ্যায়ের পাঠ 1 এবং পাঠ 2 আলোচনা করব। গত ক্লাসে তোমরা অধ্যায় 6 পড়েছো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এই অধ্যায়টি তোমরা শেষ করেছো। তো সেখান থেকে তোমরা নির্বাচন কি, নির্বাচন কত প্রকার, এরপরে স্থানীয় পর্যায়ে নির্বাচন, তারপর একজন ব্যক্তিকে ভোটাধিকার হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, নির্বাচন কমিশনের কাজ কি, এই জিনিসগুলো তোমরা পড়েছো। এছাড়াও তোমাদের বইয়ে কিন্তু আরো অনেক কিছু ছিল, যেগুলো তোমরা বই পড়লেই বুঝতে পারবে। তো সেখান থেকে আমি তোমাদের কিছু তথ্য আরেকবার মনে করিয়ে দিই। যেমন তোমাদের বইয়ে ছিল নির্বাচন কি, এটা মনে আছে যে নির্বাচন কি? আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই। নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচিত করে। তো এই নির্বাচন হচ্ছে দুই ধরনের ছিল, একটা প্রত্যক্ষ নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে জনগণ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, আর পরোক্ষ নির্বাচন হচ্ছে জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে না। তাহলে আমরা জানলাম যে হচ্ছে নির্বাচন পদ্ধতি দুই ধরনের ছিল, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এরপরে তোমরা পড়েছো যে বাংলাদেশের আইনসভার নাম কি। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, আর এই সদস্য সংখ্যা 350। তো এছাড়াও তোমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে ছিল উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, তারপরে হচ্ছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। এগুলো সব তোমাদের বইয়ে ছিল। আর নির্বাচন কমিশনের কাজ কি ছিল মনে আছে? নির্বাচন কমিশনের কাজের মধ্যে ছিল ব্যালট বাক্স প্রস্তুত, তারপর ব্যালট পত্র হচ্ছে মুদ্রণ, তারপরে হচ্ছে নির্বাচনী এলাকা হচ্ছে নির্বাচন। এই জিনিসগুলো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ছিল। আরও কয়েকটি কাজ তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। তারপরে একজন নাগরিককে ভোটাধিকার হতে হলে তার কি কি যোগ্যতা থাকতে হবে? তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বয়সী বা তার বেশি হতে হবে, আর সে এলাকার বাসিন্দা হতে হবে। তো শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে ছিল। এখন আমি তোমাদেরকে গত ক্লাস থেকে কিছু প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখো, 1 নম্বর প্রশ্ন, আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি কি? তো আমরা এটা প্রথমেই পড়েছি যে আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। তাহলে আমরা এটা উত্তর দিব, আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি নির্বাচন। 2 নম্বর প্রশ্নটি দেখো, নির্বাচন পদ্ধতি কয় ধরনের? তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে হচ্ছে নির্বাচন পদ্ধতি ছিল দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাহলে আমরা এটা উত্তর কি দিব বলো তো? নির্বাচন পদ্ধতি দুই ধরনের। 3 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের আইনসভার নাম কি? এটা মনে হয় আমরা সবাই ভালোভাবেই জানি, তাই না? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে আমরা 3 নম্বর উত্তর দিব, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। 4 নম্বর দেখো, বর্তমানে দেশে কয়টি উপজেলা আছে? বর্তমানে দেশে 492টি উপজেলা আছে। তাহলে এই উত্তরটাও আমরা দিতে পারবো। তো এখানে আমি তোমাদেরকে আরেকটু বলে দিই, এখানে উপজেলার জায়গায় হচ্ছে পৌরসভা, তারপর সিটি কর্পোরেশন কয়টি, এরপর পার্বত্য জেলা কয়টি, এই জিনিসগুলো তোমাদের আসতে পারে। তো তোমরা অবশ্যই প্রশ্নটি দেখে ভালোভাবে বুঝে তারপরে উত্তর দিবে। এরপরে 5 নম্বর দেখো, জেলা পরিষদের কার্যকাল কত বছর? মনে আছে এটা? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলে দিই, জেলা পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবগুলো প্রশ্ন উত্তর ভালোভাবে দিয়েছো। এরকম কিন্তু আরো অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তোমরা বই পড়লেই সেগুলো ভালোভাবে বুঝতে পারবে, এবং আমি আশা করি সবগুলো প্রশ্ন, যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর দিতে পারবে। আমাদের আজকের পাঠ 1 বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, পাঠ 2 বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। শিখন ফল, আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের জলবায়ু প্রকৃতি লিখতে পারবে, জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ 1 এবং পাঠ 2 পড়ব। চলো আমরা প্রথমেই পাঠ 1 শুরু করি। আমাদের পাঠ 1-এ আছে বাংলাদেশের জলবায়ু প্রকৃতি। তো বাংলাদেশের জলবায়ু বলতে এখানে কিন্তু আমরা প্রথমেই আবহাওয়া এবং জলবায়ু কি এ সম্পর্কে আমাদেরকে
জানতে হবে। তো আবহাওয়াটা কি, এটা মনে হয় আমরা মোটামুটি অনেকেই একটু একটু জানি। তো আবহাওয়া হচ্ছে কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের যে বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা থাকে সেই পরিমাণটা হচ্ছে আবহাওয়া। তো এই যে আবহাওয়াটা, এটা কিন্তু সবসময় চেঞ্জ হতে পারে। আবার দেখা যায় যে ঘন্টায় ঘন্টায় এবং কি প্রতিনিয়ত কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, বদলাচ্ছে। যেমন দেখা যায় যে আমরা সকালে যদি দেখি যে সকালে হচ্ছে অনেক রোদ হচ্ছে, কিন্তু আবার অনেক সময় দেখতে পাই যে বিকালের দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ দেখো আবহাওয়াটা কিন্তু ঘন্টায় ঘন্টায়ও কিন্তু বদলে যাচ্ছে। তো আমরা আবহাওয়া বলতে এটাই বুঝি যে কোনো একটা অঞ্চলের একদিন বা দিনে বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু বলতে আমরা বুঝি কোনো একটা অঞ্চলের বা জায়গার হচ্ছে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। অর্থাৎ 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়াটা আছে সেটা হচ্ছে জলবায়ু। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আবহাওয়া কি এবং জলবায়ু কি এ সম্পর্কে আমরা জানলাম। তোমাদের যদি আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে প্রশ্ন আসে, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে আমরা হচ্ছে 6টা ঋতু দেখতে পাই। বলো তো এই ঋতুগুলো কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এক একটা ঋতু কিন্তু আমাদের বাংলাদেশে এক একটা রূপ নিয়ে আসে। প্রতিটা ঋতুতেই দেখা যায় যে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই এবং প্রকৃতির মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। তো বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এই যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এই জন্য বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। আবার দেখা গেছে যে এখানে হচ্ছে শীতকালটা হচ্ছে কি, শীতকাল খুব বেশি সময় থাকে না। আবার গ্রীষ্মকালটা কিন্তু গ্রীষ্মকালেও দেখা যায় যে আমরা অনেক চেঞ্জ দেখতে পাই, যে গ্রীষ্মকালে হচ্ছে কালবৈশাখী ঝড় হয়, তারপরে হচ্ছে অনেক গরম পড়ে, তাই না? আবার এই সময় হচ্ছে অনেক ফলমূলও পেকে যায়। তো শীতকালটাও দেখা যায় যে আমাদের এখানে অনেক শুষ্ক থাকে। তো হিমালয় পর্বতমালা, যেটা কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী নয়, বেশ উত্তরে, তবুও এখানে বাংলাদেশে উত্তর থেকে আসা হিমবাহ থেকে উত্তর থেকে আসা বাতাসটা হিমবাহ থেকে রক্ষা করে। তাই শীতকাল এখানে বেশি কিন্তু দীর্ঘ হয় না। তো দেখো যে শীতকালে তাপমাত্রা কত থাকে। আমরা জানি যে শীতকালে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে। যেমন আমরা কিন্তু কিছুদিন আগেই হচ্ছে শীতকালটা পার করেছি, কিন্তু দেখা যায় যে বাংলাদেশের উত্তরাঞ্চলে এখনো কিন্তু শীতকালের কিছুটা প্রভাব থেকেই গেছে। এখনো সেখানে কিন্তু কিছু মানে হালকা শীত বিরাজ করে। তো দেখো শীতকালে তাপমাত্রা কত থাকে। শীতকালে তাপমাত্রা 9.9 ডিগ্রি থেকে 30.7 ডিগ্রি সেলসিয়াস থাকে। আবার উত্তর পশ্চিমে এই তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। দেখো 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত যে নেমে আসে, এ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে উত্তরাঞ্চলে কতটা শীত পড়ে। আর এমনি তাপমাত্রা 9.9 ডিগ্রি থেকে 30.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তো উত্তরাঞ্চলে যে জায়গাগুলো আছে, যেমন হচ্ছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি শীত পড়ে। 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, এটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক বেশি শীত পড়ে। তো উত্তরাঞ্চলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে উত্তরাঞ্চলের কোন এলাকাগুলোতে হচ্ছে অনেক বেশি শীত পড়ে, তাহলে তোমরা উত্তর দিবে যে ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এই এলাকাগুলোতে হচ্ছে অনেক বেশি শীত পড়ে। এরপর দেখো যে গ্রীষ্মকালে আমরা জানি যে অনেক বেশি গরম পড়ে। আর গ্রীষ্মকালে তাপমাত্রা দেখো 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসে। তো দেখো যে 34 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে আমরা দেখলাম যে 9.9 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালে হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো যে দুইটা ঋতুতেই কিন্তু তাপমাত্রারও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই যে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা বুঝতে পারছি যে কতটা গরম আমরা পাই। আবার উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে দেখো 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ওঠে। দেখো উত্তরাঞ্চলে আমরা দেখলাম যে উত্তরাঞ্চলে কিন্তু শীতকালটাও বেশি পড়ছে, আবার দেখো গ্রীষ্মকালেও কিন্তু অনেক বেশি তাপমাত্রা থাকছে। তাহলে উত্তরাঞ্চলে আমরা বলতে পারি যে শীতও বেশি পড়ে, আবার হচ্ছে গরমটাও বেশি পড়ে। দেখো উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আমরা বলছি যে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। তো তোমরা হচ্ছে এই যে গ্রীষ্মকালটা কোন মাস থেকে শুরু হয় বলো তো? আমরা কিন্তু বৈশাখ মাস, বাংলা হচ্ছে বৈশাখ মাস থেকে হচ্ছে গ্রীষ্মকালটা শুরু হয়। আর ইংরেজি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এপ্রিল মাস থেকে হচ্ছে বৈশাখ মাস শুরু হয়। তো এই যে বৈশাখ মাসে কিন্তু আমরা দেখি যে অনেক ঝড় হয়, অনেক সময় কালবৈশাখী ঝড় হয়, যেটা কিনা আমাদের হচ্ছে অনেক বিপদ, আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়।
তো এই যে কালবৈশাখী ঝড় হয়, এই কালবৈশাখী ঝড়ের সময় কিন্তু হচ্ছে গাছপালা সব কিছু কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। আবার গ্রীষ্মের এই কালবৈশাখী ঝড়টা কিন্তু গ্রীষ্ম মৌসুমের শুরুতেই হচ্ছে দেখা যায়। সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু এই গ্রীষ্মকালে হচ্ছে জলোচ্ছ্বাসও দেখা দেয়। তো দেখো, গ্রীষ্মকালের পরে হচ্ছে বর্ষাকাল। আমরা ছয়টা ঋতু থেকে এখানে কয়েকটা ঋতুর কথা আমরা হচ্ছে আজকে পড়বো। দেখো, বর্ষা ঋতুতে কি হয়, বর্ষাকালে কি হয়। বর্ষাকালে হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, একেই হচ্ছে কি মৌসুমী বায়ু বলা হয়। আবার বর্ষাকালে কিন্তু নদী ভাঙ্গনের পরিমাণটাও অনেক বেড়ে যায়। তো আমরা যদি হচ্ছে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বর্ষাকাল কি রূপ নিয়ে আমাদের দেশে আসে, তাহলে তোমরা এটা লিখতে পারো যে হচ্ছে বর্ষাকালে নদী ভাঙ্গন বেড়ে যায়। এরপরে বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে আবহাওয়া এবং অবস্থানজনিত কারণে এই বৃষ্টিপাতটা কিন্তু কোনো এলাকায় বেশি হয়, আবার হচ্ছে কোনো এলাকায় কম হয়। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত বেশি হয় এটা আমি তোমাদেরকে একটু বলে দিই। যেমন হচ্ছে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এইসব এলাকায় হচ্ছে বৃষ্টিপাত বেশি হয়। আবার রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এই এলাকাগুলোতে হচ্ছে বৃষ্টিপাত কম হয়। তো দেখো যে বর্ষাকাল আমাদের কি কি রূপ নিয়ে আমাদের মধ্যে আসে এটা আমরা হচ্ছে দেখলাম। এরপরে দেখো, শরৎকালে হচ্ছে কি হয়, শরৎকালে বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। অর্থাৎ শরৎকালের যে বৃষ্টিটা সেটা আমাদের হচ্ছে দেশে খুব বেশি হয় না। তো আমরা দেখছি যে হচ্ছে আবহাওয়া এবং হচ্ছে অবস্থানজনিত কারণে কিন্তু এই ঋতুগুলোর অনেক পরিবর্তন হয়। এছাড়া এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর এই দুই সময়ে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। এই যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসগুলো হয়, এগুলো কিন্তু আমরা প্রতি বছর ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সম্মুখীন হই। যেমন আমাদের বাংলাদেশে কিছু হচ্ছে ঘূর্ণিঝড় কথা বলি, যেমন হচ্ছে আইলা, তারপরে মোরা, সিডর, এই জিনিসগুলো কিন্তু এই ঝড়গুলো আমাদের বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং আমরা কিন্তু প্রচুর বিপদের সম্মুখীন হই। বিশেষ করে যারা হচ্ছে সমুদ্রের পাশে থাকে তারাও কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়েছে। বাংলাদেশের যে জলবায়ুটা আছে, এই বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। কারণ বাংলাদেশে দেখা যায় যে অনুকূল এবং প্রতিকূল উভয় ধরনের এই দুই ধরনের আবহাওয়ায় বিরাজ করে। তো অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যে জমি, তারপর বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা এবং শস্য শ্যামলা থাকে। আর প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা জানি যে প্রতিকূল আবহাওয়ার কারণে হচ্ছে আমাদেরকে অনেক ঘূর্ণিঝড়, তারপর কালবৈশাখী, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা, নদী ভাঙ্গন ইত্যাদির মতো অনেক দুর্যোগের সম্মুখীন হতে হয়, যা কিনা আমাদের মানুষের জন্য অনেক দুর্ভোগ বয়ে আনে। তো আমরা জানি যে যখন হচ্ছে এই ধরনের বিপদের সম্মুখীন হতে হয় তখন সেখানে আমরা খাদ্যের অভাব দেখতে পাই, তারপরে হচ্ছে বিভিন্ন অনেক মানুষ কিন্তু সেখানে মারা যায়। তো সেখানে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে সাহায্যের জন্য সেখানে হাত বাড়িয়ে দিতে হয়। তো দেখো যে বাংলাদেশ কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষ বিভিন্ন দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। তো শিক্ষার্থীরা, পার্ট 1 থেকে আমি তোমাদেরকে কিছু তথ্য একটু ভালো করে আরেকবার বলে দিই। দেখো, আমরা আজকে আবহাওয়া কি, জলবায়ু কি এগুলো পড়লাম এবং শীতকালে তাপমাত্রা কেমন থাকে, গ্রীষ্মকালে তাপমাত্রা কেমন থাকে এই জিনিসগুলো জানলাম। তারপরে হচ্ছে উত্তরাঞ্চলে শীতকালে তাপমাত্রা কেমন, গ্রীষ্মকালে তাপমাত্রা কেমন, এগুলো কিন্তু পার্ট 1 থেকে আমরা পড়লাম। তো শিক্ষার্থীরা, তোমরা যদি বইগুলো আর একটু ভালো করে পড়ো, সেখানে বিস্তারিত লেখা আছে এবং তোমরা কিন্তু সেগুলো পড়লে আরো ভালোভাবে জানতে পারবে। তো চলো আমরা এবার পার্ট 2 শুরু করি। আমাদের পার্ট 2-এ আছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। তো আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। এই যে জলবায়ুটা পরিবর্তন হয়, এই জলবায়ু পরিবর্তন কিন্তু বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে। আবার বাংলাদেশেও এই জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব পড়ছে। যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আবহাওয়ার পরিবর্তনটা লক্ষ্য করা যায় না। কারণ কি, যে দেখি আমরা বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, আবার শীতকালে শীত দেরিতে আসছে, আবার স্বল্প সময়ের জন্য শীত থাকছে। তো দেখো, ঋতু ভেদে এবং আবহাওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এজন্য আমরা বলতে পারি যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু ঋতু পরিবর্তনের সাথে হচ্ছে তাল মিলিয়ে চলছে না, ফলে বাংলাদেশের উপর অনেক প্রভাব পড়ছে।
আবার এর কারণে কিন্তু বাংলাদেশকে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে কি খরা, নদী ভাঙন প্রভৃতির মতো কিন্তু হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যা হচ্ছে কি মানুষের জন্য কি একটা দুর্ভোগ বয়ে আনে। তো এই যে সারা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই যে সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তো এই বৈশ্বিক উষ্ণায়নের কারণেই কিন্তু হচ্ছে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর উষ্ণায়নের ফলে কিন্তু মেরু অঞ্চলে যে বরফটা রয়েছে, এই মেরু অঞ্চলের বরফ হচ্ছে গলে যাচ্ছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশ সহ দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে আর সমুদ্র তীরবর্তী যে দেশগুলো আছে, সেগুলো কিন্তু একটা সময় হচ্ছে সমুদ্রের নিচে তলিয়ে যাবার একটা আশঙ্কা রয়েছে। কারণ মেরু অঞ্চলের যে হচ্ছে মেরু অঞ্চলের উষ্ণায়নের ফলে বরফ গলে যাচ্ছে। তো এই যে বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই গ্রিন হাউস গ্যাস সম্পর্কে সেরকম জানো না, আমি একটু বলে দিই গ্রিন হাউস গ্যাসটা কি। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপরে নাইট্রাস, তারপর ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একত্রে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি। তো যদি গ্রিন হাউস গ্যাস কি এরকম প্রশ্ন আসে, তাহলে তোমরা এভাবে করে উত্তরটা দিবে যে কার্বন ডাই অক্সাইড, তারপর নাইট্রাস, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন সবগুলোকে একত্রে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই যে বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ আমরা জানলাম হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখন মানুষের তৈরি এই গ্রিন হাউস গ্যাসটা কিন্তু প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মানব সৃষ্ট কারণেও হতে পারে। তো আমরা মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। তো আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এখন দেখো যে এই যে বিদ্যুৎ উৎপাদন, তারপর যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন দেখো যে এই যে বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা, এগুলো কিন্তু মানুষের তৈরি। অর্থাৎ মানুষের তৈরি, আমরা দেখলাম যে মানুষের তৈরি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। আর এই যে বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল, তারপর ইটের ভাটা, এগুলো কিন্তু মানুষই তৈরি করছে। তাহলে আমরা বলতে পারি মানব সৃষ্ট কারণটাও কিন্তু অনেকটা দায়ী থাকে। এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো কিন্তু হচ্ছে পৃথিবীর তাপমাত্রাও হচ্ছে বাড়িয়ে দেয়। তো আমরা জানি যে পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। তবে পৃথিবীর যে উন্নত দেশগুলো রয়েছে ও শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে, সেখানে জ্বালানির পরিমাণ সেখানে জ্বালানি ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ততটা জ্বালানি ব্যবহার করে না। সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই কিন্তু বেশি দায়ী, যার ফলে আমাদের বাংলাদেশকেও কিন্তু এরকম একটা যার ফলে বাংলাদেশেও মানুষও কিন্তু বিপদের সম্মুখীন হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষকে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। তো আমরা এখন অনেক জায়গায় দেখি যে হচ্ছে গাছপালা কেটে ফেলছে, তারপর বন জঙ্গল সব উজাড় করে ফেলছে। তো এই যে গাছপালা, বন জঙ্গল যদি কেটে ফেলা হয়, এটা কিন্তু পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে যায়। যেমন আমরা দেখি যে হচ্ছে আমাদের বাংলাদেশে কি সুন্দরবন অবস্থিত, এই সুন্দরবনের কারণে আমরা কিন্তু অনেক বিপদ থেকে হচ্ছে অনেক সময় রক্ষা পাই। বিভিন্ন জলোচ্ছ্বাস বলো, তারপর ঘূর্ণিঝড় বলো, এই জিনিসগুলো যখন আমাদের দেশের উপর দিয়ে যায়, তখন কিন্তু আমরা এই সুন্দরবনের কারণে হচ্ছে অনেকটা রক্ষা পাই। তো সমাজবিজ্ঞানীদের মতে, যে হচ্ছে বিশেষজ্ঞদের মতে, একটা দেশের মোট আয়তনের শতকরা প্রায় 25% বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের বাংলাদেশে সেই বনভূমিটা রয়েছে মাত্র 17%। তো দেখো যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বনভূমির পরিমাণটা অনেক কম। তো যেখানে 25% থাকা দরকার, সেখানে আমাদের রয়েছে মাত্র 17%। তাহলে আমাদের কি উচিত? আমাদের হচ্ছে গাছপালা কেটে ফেলা উচিত না এবং বন জঙ্গলও কেটে ফেলা উচিত না, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে, এই গাছপালা তারপর বন জঙ্গল আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করে। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পাঠ 1 এবং পাঠ 2 থেকে হচ্ছে অনেক কিছু জানলাম। এবার আমি তোমাদেরকে এই যে জলবায়ু পরিবর্তনের কারণ এবং হচ্ছে জলবায়ুর যে প্রকৃতি, এগুলো নিয়ে আমি তোমাদেরকে কিছু চিত্র দেখাবো এবং চিত্রগুলোতে কি আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আমরা চিত্রগুলো দেখে নেই। দেখো, এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি দেখে আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি যে এটা কিসের ছবি। আমাদের দেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তার মধ্যে বন্যা একটি।
প্রতিকূল আবহাওয়ার প্রভাবে কিন্তু আমাদের দেশে অনেক সময় বন্যা দেখা দেয়, যা মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনে। তো এখানে যে আমি চিত্রটা দিয়েছি এটা হচ্ছে, দেখে আমরা বুঝতে পারছি যে এটা বন্যার চিত্র। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কালবৈশাখী ঝড়ের ছবি। তো এই কালবৈশাখী ঝড় কখন হয়? গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয়। আবার প্রতিকূল আবহাওয়ার কারণেও কিন্তু এই কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। এই কালবৈশাখী ঝড়ও মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনে, যা আমাদের দেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। এবার যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি যে মাঠঘাট একদম শুকিয়ে গেছে। তো মাঠঘাট যখন একদম শুকিয়ে যায় তখন খরা দেখা দেয়। খরাও কিন্তু আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ। আর যখন খরা হয় তখন মাঠঘাট একেবারেই শুকিয়ে যায়। তো এই খরা কখন হয়? যখন প্রতিকূল আবহাওয়া থাকে, প্রতিকূল আবহাওয়ার কারণে খরা দেখা দেয়। এখানে দেখো, এখানে ইটের একটি ভাটা দেখা যাচ্ছে। তোমরা অনেকেই হয়তো ইটের ভাটা দেখেছো। তো ইটের ভাটার মধ্যে আমরা দেখি যে হচ্ছে ধোঁয়া উৎপন্ন হয়। তো মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা কিন্তু ইটের ভাটা থেকেও উৎপন্ন হয়। অর্থাৎ ইটের ভাটা থেকেও কার্বন ডাই অক্সাইড গ্যাস অনেক বেশি উৎপন্ন হয়। তো এখানে যে আমি ছবিটা দিয়েছি দেখো, এটা একটা ইটের ভাটার ছবি। আর এই জায়গাটা থেকেই কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়। অর্থাৎ দেখো যে এই ধোঁয়া যে উৎপন্ন হচ্ছে এটা কিন্তু মানব সৃষ্ট কারণেই উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়লাম। এখান থেকে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। তো দেখো তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো কিনা। দেখো 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? আমরা কিন্তু এটা প্রথমে পার্ট 1-এ পড়েছিলাম যে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। আর এই কারণে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। তাহলে আমরা এটা উত্তর দিব, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। 2 নম্বর দেখো, জলবায়ু কাকে বলে? তো এটাও কিন্তু আমরা প্রথমেই পড়েছি যে আবহাওয়া কি এবং জলবায়ু কি। দেখো, জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। এখানে যেমন জলবায়ু কাকে বলে আছে, সেরকম তোমাদের প্রশ্ন আসতে পারে যে হচ্ছে আবহাওয়া কাকে বলে। তো প্রশ্ন বুঝেই কিন্তু তোমরা উত্তরগুলো দিবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়? তো এটা তো মনে হয় আমরা সবাই জানি যে বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়। আর ইংরেজি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী হচ্ছে এপ্রিল মাস থেকে বৈশাখ মাস আরম্ভ হয়। তো শিক্ষার্থীরা, এই যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, এরকম হচ্ছে আরো জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদেরকে এবার দিব। এবারে 4 নম্বর প্রশ্নটি দেখো কি আছে, কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়? তো আমরা হচ্ছে মৌসুমী বায়ুর কথা পড়েছিলাম। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। 5 নম্বর প্রশ্নটি দেখো, কোন ঋতুতে নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়? তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎ ঋতুর কথা হচ্ছে পড়েছি। তো দেখো যে বর্ষা ঋতুতে হচ্ছে নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়। তাহলে আমরা 5 নম্বর উত্তরটি দিব, বর্ষা ঋতুতে নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়। 6 নম্বর দেখো, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? আমরা পার্ট 2-এ জলবায়ু পরিবর্তনের কারণ পড়েছিলাম। তো সেখানে আমরা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জেনেছি। এই যে সারা পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেব, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এবার 7 নম্বর প্রশ্নটি দেখো, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ কি? তো আমরা গ্রিনহাউস গ্যাস সম্পর্কে জেনেছিলাম। তো বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। 8 নম্বর প্রশ্ন, বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর কি বৃদ্ধি পাচ্ছে? তোমাদের মনে আছে এটার কি হবে উত্তর? বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 9 নম্বর প্রশ্নটি দেখো, একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা দরকার? তো আমরা এটা পার্ট 2-এর শেষের দিকে পড়েছিলাম যে একটি দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনভূমি থাকা দরকার। তাহলে আমরা উত্তর দিব, একটি দেশের মোট আয়তনের 25 ভাগ বনভূমি থাকা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশে কত ভাগ বনভূমি আছে বলো তো? ঠিক বলেছো, আমাদের বাংলাদেশে 17 ভাগ বনভূমি আছে। 10 নম্বর প্রশ্নটি দেখো, বনভূমির পরিমাণ কমে আসছে কেন? আমরা এখন দেখছি যে হচ্ছে
অনেকেই কিন্তু গাছপালা তারপর বন জঙ্গল উজাড় করে ফেলছে, কেটে ফেলছে। তো এই যে বনভূমির পরিমাণ এই কারণে কিন্তু কমে আসছে। তাহলে আমরা এটার উত্তর দিব অবাধে গাছ কাটা ও পাহাড় কাটার কারণে বনভূমির পরিমাণ কমে আসছে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে 10টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। এছাড়াও কিন্তু আরো তোমাদের অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তো তোমরা জানো যে জ্ঞানমূলক প্রশ্নের হচ্ছে সৃজনশীল প্রশ্নের প্রথম ক নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর এর মার্ক হচ্ছে 1। তো তোমরা যদি এই প্রশ্নগুলো সুন্দরভাবে লিখতে পারো, সঠিক উত্তর দিতে পারো, তাহলে কিন্তু 1 মার্ক খুব সহজেই পেয়ে যাবে। তো তোমরা বইগুলো যদি ভালো করে, বইয়ের পাঠ 1 এবং পাঠ 2 যদি ভালো করে পড়ো, এগুলো ছাড়াও আরো অনেক জ্ঞানমূলক প্রশ্ন পাবে। শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ 1 এবং পাঠ 2 পড়েছি। এবার আমি তোমাদেরকে এখান থেকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারছো কিনা। দেখো, 1 নম্বর প্রশ্নটা, কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত হয়? তো আমরা পড়েছিলাম যে সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। এছাড়াও হচ্ছে কি রাজশাহী, তারপর রাজশাহীতে কিন্তু রাজশাহী, কুষ্টিয়া এই এলাকাগুলোতে হচ্ছে কম বৃষ্টিপাত হয়। তাহলে আমরা কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত হয় এটা উত্তর দিব সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, কখন নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়? মনে আছে এটা তোমাদের? আচ্ছা, আমি বলে দিই, বর্ষাকালে নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? আমরা পাঠ 2 এ এটা পড়েছিলাম। সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা এই উত্তরটাও নিশ্চয়ই দিতে পারবো। 4 নম্বর দেখো, বাংলাদেশে বনভূমির পরিমাণ কত? তো আমরা জানি যে বাংলাদেশে বনভূমির পরিমাণ কত পড়েছিলাম? প্রায় 17% তাহলে এটা উত্তর দিব, বাংলাদেশে বনভূমির পরিমাণ 17% ভাগ। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছো।